12 জুন 2025 দুপুর 1:38 আহমেদাবাদের এয়ারপোর্ট থেকে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট লন্ডনে যাওয়ার জন্য রওনা করে। ওই মুহূর্তে ফ্লাইটের ভিতরে 230 জন প্যাসেঞ্জার এবং 12 জন ক্রু মেম্বার ছিলেন। এয়ার কন্ট্রোল রুম থেকে গ্রিন সিগন্যাল পাওয়ার পরই প্লেনটা টেক অফ করেছিল, কিন্তু হঠাৎই দেখা যায় সেই প্লেনটা উপরে ওঠার পরিবর্তে ধীরে ধীরে নিচে নামতে শুরু করে। আর কয়েক মুহূর্তের মধ্যে সেটা এয়ারপোর্ট থেকে 5 কিলোমিটার দূরে পিজে মেডিকেল কলেজের হোস্টেলের উপর ভয়াবহভাবে আছড়ে পড়ে। মুহূর্তের মধ্যে ভীষণ জোরে একটা ব্লাস্ট হয়, আর 242 জনের মধ্যে 241 জন সাথে সাথে অন দ্য স্পট সেখানেই মারা যায়। সবচেয়ে লোমহর্ষক বিষয় হলো মারা যাওয়া মানুষের ছিটকে যাওয়া মাথার খুলি, শরীরের হাড্ডি, চোখের রক্তাক্ত অংশ আশেপাশে পাওয়া গিয়েছিল, যেগুলো দেখে মানুষ ভয়ে চিৎকার করছিল। গত 30 বছরের ইতিহাসে যেটা ভারত নয় বরং পুরো এশিয়ার সব থেকে বড় বিমান দুর্ঘটনা। অথচ বোয়িং 787 মানে যেই প্লেনের মডেলটা ক্র্যাশ করেছিল সেটাকে মনে করা হতো পৃথিবীর সব থেকে সুরক্ষিত প্যাসেঞ্জার প্লেন। আর জানলে আশ্চর্য হবেন, এই ফ্লাইটটা লন্ডনে যাওয়ার আগে যখন দিল্লি থেকে আহমেদাবাদ এসেছিল তখন এই প্লেনের ভেতরে বেশ কিছু টেকনিক্যাল ফল্ট বা ত্রুটি সামনে এসেছিল। To Ahmedabad sector of the same plane. In the tweet, I had shared 2 videos and 2 photographs. You know, the compressor was either going on, off again and again. I have never seen such kind of thing happening. প্রশ্ন হলো কেন তারপরও এই প্লেনটাকে লন্ডনের মতো একটা লং দূরত্বের পথে যাওয়ার জন্য অনুমতি দেওয়া হলো। এই ফ্লাইটেই প্যাসেঞ্জারদের মধ্যে একজন ছিল গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। তিনিও এই অ্যাক্সিডেন্টে মারা যান। তো প্রশ্ন উঠছে, এর পেছনে কি কোনো টেকনিক্যাল ত্রুটি ছিল নাকি ছিল কোনো ষড়যন্ত্রমূলক হত্যাকাণ্ড? আজ থেকে ঠিক 3 বছর আগে চীনেও এমনই একটা বোয়িং প্লেন ক্র্যাশ করে গিয়েছিল, যেটার সাথেও প্রায় একই ঘটনা ঘটেছিল। তাহলে কি বোয়িং কোম্পানির ভুলের জন্যই একের পর এক দুর্ঘটনা ঘটছে? আর এত পরিমাণ অ্যাক্সিডেন্টের পরেও আজ কেন সারা বিশ্ব জুড়ে 40% প্যাসেঞ্জার প্লেন বোয়িং কোম্পানির ব্যবহার করা হয়? আর এই প্লেনের মধ্য থেকে এমন একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছিল যে না ছিল ভারতের নাগরিক, না ছিল গোটা এশিয়ার, বরং সে এমন এক রহস্যজনক ব্যক্তি যাকে এর আগে না এই ফ্লাইটে দেখা গিয়েছিল, না তার পাসপোর্টের কোনো অস্তিত্ব এই ট্রাভেল হিস্ট্রিতে ছিল। সে কে ছিল, কিভাবে সে এই প্লেনের মধ্যে ঢুকলো, এই দুর্ঘটনার পেছনে কি সেই দায়ী? এই সব কিছু জানাবো এই ভিডিওতে। পুরো ঘটনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। শুরু করার আগে নতুন বন্ধুরা ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং আপনি ভিডিওটি কোথা থেকে দেখেন তা এখনই কমেন্টসে লিখে জানান। চলুন শুরু করি। আহমেদাবাদের এই ঘটনায় যাওয়ার আগে আপনাদেরকে কয়েক মাস আগের একটা ঘটনা বলি। 10 জানুয়ারি 2025 কাতার থেকে একটা বোয়িং 787 ডেনমার্কের দিকে যাচ্ছিল, কিন্তু টেক অফ করার একটু পরেই আহমেদাবাদের প্লেনটার মতো হঠাৎই সেটা 1825 ফুট থেকে নেমে 825 ফুটে চলে আসে। মানে সাডেনলি প্লেনটা 1000 ফুট ড্রপ করেছিল। পাইলট এই সময় প্লেনের কন্ট্রোল হারিয়ে ফেলে, তবে কো পাইলটের তৎপরতায় প্লেনটি ক্র্যাশ হওয়া থেকে বেঁচে যায়। পরবর্তীতে বোয়িং কোম্পানি বলে পাইলটের ভুলের কারণেই নাকি এমনটা হয়েছিল। কিন্তু আহমেদাবাদে যে প্লেনটা ক্র্যাশ করেছিল তার দুজন পাইলট, ক্যাপ্টেন সুমির সুবারভাল এবং কো পাইলট ক্লাভ কান্ডার, এরা দুজনেই ভীষণ এক্সপার্ট ছিলেন। ক্যাপ্টেন সুমিতের মোট 8200 ঘন্টা ফ্লাইটের এক্সপিরিয়েন্স ছিল, আর অন্যদিকে ক্লাইভ কান্ডারের 1100 ঘন্টার ফ্লাইং এক্সপিরিয়েন্স ছিল। তো এদিন দুপুর 1:38 নাগাদ প্লেনটা টেক অফ করার ঠিক 5 মিনিটের মাথায় এটা ক্র্যাশ করে যায়। আর ক্র্যাশের প্রধান কারণ ছিল প্লেনটাকে যতটা উচ্চতায় যাওয়ার কথা ছিল ততটা উচ্চতাতে প্লেনটা উঠতেই পারেনি। পাইলট এই সময় কন্ট্রোল রুমে মেডে সিগন্যাল পাঠিয়েছিল। মেডে এমন একটা সিগন্যাল যেটা ফ্লাইট এভিয়েশনে সব থেকে সিরিয়াস গুরুত্বপূর্ণ সিগন্যালগুলোর মধ্যে একটা, যেটার মাধ্যমে ইমিডিয়েটলি পাইলট হেল্প পেতে পারে। কিন্তু কন্ট্রোল রুম থেকে যখন পাল্টা তাদের পজিশনের ব্যাপারে জিজ্ঞাসা করা হয়, ওপাশ থেকে আর কোনো রেসপন্সই আসে না, কারণ ততক্ষণে প্লেনটা অলরেডি ক্র্যাশ করে গিয়েছিল। তবে ঠিক কি কারণে প্লেনটা তার নির্দিষ্ট উচ্চতায় উঠতে পারেনি তার কারণ এখনো জানা যায়নি। যতক্ষণ না প্লেনের ব্ল্যাক বক্স মানে যার ভেতরে প্লেনের সমস্ত ইনফরমেশন অটোমেটিকলি রেকর্ড হয়, যতক্ষণ না পর্যন্ত সেই ব্ল্যাক বক্সকে রিপেয়ার করা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই ফ্লাইট অ্যাক্সিডেন্টের এক্সাক্ট রিজন জানা যাবে না। তবে ফ্লাইট এক্সপার্টরা ধারণা করছেন যে যান্ত্রিক ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। এমনকি বোয়িং কোম্পানির ফ্লাইটগুলোতে এমন কিছু ডিজাইনের প্রবলেম রয়েছে যে কারণে বোয়িং এর প্লেনগুলোই বারবার অ্যাক্সিডেন্টের শিকার হচ্ছে। এমনকি বোয়িং কোম্পানির এমপ্লয়িরাই এই তথ্যগুলোকে ফাঁস করেছিল। এবার এই ফ্লাইটটা যখনই ক্র্যাশ করে তখনই সাথে সাথে ভীষণ জোরে একটা ব্লাস্ট হয়। এর প্রধান কারণ হলো এই ফ্লাইটটার আহমেদাবাদ থেকে লন্ডনে একটা লং ডিস্টেন্সে যাওয়ার কথা ছিল, যার কারণে ফ্লাইটে প্রচুর পরিমাণে ফুয়েল ছিল। এবার বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, যখন পাইলট বুঝতে পারেন যে প্লেনটা ক্র্যাশ করতে যাচ্ছে তখন ক্র্যাশ হওয়ার সময় যাতে ব্লাস্টের পরিমাণ কম হয় এই কারণে পাইলট আগে
থেকেই প্লেনের ফুয়েল ডাম্প করে দেন যাতে মানুষের মৃত্যুর সংখ্যাটা অনেক কমানো যায়। কিন্তু এই ফ্লাইটটা তার টেক অফের মাত্র 5 মিনিটের মাথায় ক্র্যাশ করেছিল। আর এই ফ্লাইটে সেই সময় 1,25,000 লিটার ফুয়েল ছিল। ফলে এত অল্প সময়ের মধ্যে এত পরিমাণ ফুয়েল ডাম্প করা সম্ভব ছিল না। এই কারণে ক্র্যাশ করা মাত্রই ফুয়েলে আগুন ধরে যায় এবং ভয়ানক আকারে ব্লাস্ট হয়। আর এই ফুয়েলের বার্নিং পয়েন্ট অনেক হাই ছিল, ফলে ভেতরে যারা ছিল তাদের বাঁচার সম্ভাবনা একেবারে জিরো হয়ে যায়। ফ্লাইটে 242 জনের মধ্যে 241 জন সাথেই মারা যায়, যার মধ্যে 169 জন ছিল ভারতীয়, 53 জন ব্রিটিশ, 1 জন কানাডা, 7 জন পর্তুগিজ এবং 12 জন ক্রু মেম্বার ছিলেন। তবে একটা কথা আছে, রাখে আল্লাহ তো মারে কে। এই ফ্লাইটে করেই লন্ডনে যাচ্ছিলেন বিশ্বাস কুমার রমেশ নামক একজন ব্যক্তি, যার সিট নাম্বার ছিল 11A। তাকে এই দুর্ঘটনা থেকে হেঁটে বাইরে বেরিয়ে আসতে দেখা যায়। রমেশ জানায় সে ইমার্জেন্সি গেটের পাশেই বসেছিল আর ক্র্যাশের মুহূর্তে সে লাফিয়ে বাইরে বেরিয়ে আসে। এবারে প্লেন ক্র্যাশের যে ভিডিওটা এটা যখনই সামনে আসে তখন সারা বিশ্ব জুড়ে যে সমস্ত ফ্লাইট অ্যানালাইস্টরা রয়েছে তারা নিজেদের বেশ কিছু অপিনিয়ন জানিয়েছে। জফরি থমাস বলছেন ফ্লাইটের ল্যান্ডিং গিয়ার মানে চাকা তখনও বাইরে ছিল, কিন্তু ফ্লাইট টেক অফ করে নেওয়ার পর এটাকে ভেতরে ঢুকিয়ে নেওয়ার কথা ছিল। পাইলট কেন এটা করেননি বা করতে পারেননি সেটা জানা উচিত। অন্য একজন অ্যানালিটিস্ট টেরি টজার বলছেন ফ্লাইট বেশি উচ্চতা যাওয়ার জন্য প্লেনের ডানায় যে ফ্লাপ থাকে সেটা প্রপারলি ওপেন ছিল না, মানে প্লেনকে উপরের দিকে তোলার জন্য ডানাকে চওড়া করার একটা টেকনোলজি রয়েছে। কিন্তু ভিডিও দেখে তিনি যা বুঝতে পারছেন যে এই প্লেনে সেটা করা হয়নি, আর তিনি ধারণা করছেন যে এটা পাইলটের ভুলের কারণেই হয়েছে। তবে সবকিছু নিয়ে একটা অ্যাজম্পশন করা হচ্ছে। আর যে ভিডিওটা সামনে এসছে সেই ভিডিওর রেজলিউশনও কিন্তু খুবই কম। যখন ব্ল্যাক বক্স সামনে আসবে তখন সম্পূর্ণ ইনফরমেশন পাওয়া যাবে। এবার বোয়িং কোম্পানি বলছে, মানে যাদের এই ফ্লাইটটা ছিল তারা বলছে যে তারা এই অ্যাক্সিডেন্টের ইনভেস্টিগেশনে হেল্প করবে, এমনকি আমেরিকার সরকারও বলছে তারা এই ইনভেস্টিগেশনে সাহায্য করবে। তবে এরা দুজনেই, মানে এই বোয়িং কোম্পানি আর আমেরিকার সরকার, এদের উদ্যোগটা কি আপনি ওই কুমিরের কান্নাও বলতে পারেন। কারণ এই আমেরিকার সরকারই গত মাসে প্রায় 10,000 কোটি টাকার বিনিময়ে বোয়িং কোম্পানির একটা কেস সেটেল করে দিয়েছে। 29 অক্টোবর 2018 জাকার্তা থেকে বোয়িং 737 ম্যাক্স টেক অফ করে, আর মাত্র 13 মিনিট পরেই এটা জাভার সমুদ্রে ক্র্যাশ করে যায়। ফ্লাইটে থাকা 189 জন সাথে মারা যায়। আর এই কেস আমেরিকার আদালতে উঠতে সে সময় 1 বছর সময় লেগেছিল। আর ঠিক পরের বছরই আবারও ঠিক একই মডেলের প্লেন যেটা ইথিওপিয়া থেকে টেক অফ করেছিল সেটা মাত্র 6 মিনিটের মাথায় ক্র্যাশ করে যায়, আর এতেও প্রায় 157 জন মারা যায়। তবে যেই আমেরিকার সরকার আজকে ইন্ডিয়ার অ্যাক্সিডেন্ট নিয়ে সাহায্য করার কথা বলছে সেই দেশেই বোয়িং এর কেসগুলোকে 6 বছর যাবত টানতে থাকে। যখন কোর্ট থেকে বোয়িং কোম্পানির উপর ক্রিমিনাল প্রসিকিউশন করতে বলে তখন পুরো ইনভেস্টিগেশন প্যানেলটাকেই বদলে ফেলা হয়। আর এই দুটো অ্যাক্সিডেন্ট হওয়ার 6 বছর পর গত 26 জুন 2025 আমেরিকার সরকারের সাথে বোয়িং কোম্পানি একটা ডিল করে যাতে তাদের উপরে কোনো ধরনের ক্রিমিনাল প্রসিকিউশন না হয়। আর এই ডিলের জন্য তারা মোট 1.1 বিলিয়ন মানে প্রায় 15,000 কোটি টাকা দিয়েছিল। এমনকি 2021 সালে বোয়িং কোম্পানির উপরে ফ্রড কেস করা হয়েছিল, যেখানে বোয়িং নিজে স্বীকার করে তাদের এই ফ্লাইট 737 ম্যাক্সকে উঠতে ছাড়পত্র দেওয়ার জন্য তারা আমেরিকার এভিয়েশন ডিপার্টমেন্টকে মিথ্যা তথ্য দিয়েছিল। আর এর জন্য বোয়িং কোম্পানিকে $2.5 বিলিয়ন জরিমানা করা হয়েছিল। আর ভিডিও শুরুতে আপনাদেরকে যে চীনের প্লেন দুর্ঘটনার কথা বলেছিলাম সেই প্লেনটাও বোয়িং কোম্পানিরই ছিল, যেখানে বোয়িং ফ্লাইটের সফটওয়্যার এমক্যাশ ফেল করে গিয়েছিল। তবে শুধুমাত্র কিন্তু প্যাসেঞ্জার প্লেন নয়, সুনিতা উইলিয়ামসের কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে। তিনি স্টার লাইনারে করে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে গিয়েছিল এবং যান্ত্রিক ত্রুটির কারণে সেখানে আটকে গিয়েছিলেন। আর এই স্টার লাইনারও ছিল বোয়িং কোম্পানির। আর এখানেও তারা তাড়াহুড়ো করে ছাড়পত্র নিয়েছিল নাসাকে টাকা দিয়ে। এবার বলুন তো আপনার কি মনে হয় বোয়িং কোম্পানি কি ভারতকে ইনভেস্টিগেশনে হেল্প করবে নাকি নিজেদের দোষ ঢাকার চেষ্টা করবে? আর এই বোয়িং কোম্পানি যে কতটা ক্ষমতাধর সেটা আপনার কল্পনারও বাইরে। এমনকি এরা প্রতিনিয়ত আমেরিকার সরকারকে পর্যন্ত ম্যানিপুলেট করে। আহমেদাবাদে যে প্লেনটা ক্র্যাশ করেছে সেই মডেলটা মানে 787 2009 সালে প্রথমবার ফ্লাই করেছিল। এই প্লেনটারও সেফটি প্রোটোকল ভালোভাবে চেক করার আগেই তাড়াহুড়া করে এক প্রকার লবি করে এটাকে আগে ভাগে লঞ্চ করা হয়েছিল। সে সময় বোয়িং দাবি করেছিল যে এটা পৃথিবীর সব থেকে সেফ প্লেন, কিন্তু প্লেনটিতে শুরু থেকেই একটার পর একটা ডিজাইনে ফল্ট বা ত্রুটি ছিল। 2024 সালে আমেরিকার পার্লামেন্ট মানে কংগ্রেসে স্যাম স্যালেপর, যিনি একটা সময় বোয়িং কোম্পানিতে চাকরি করতেন, তিনি বলেন 787 ড্রিম লাইনারের ম্যানুফ্যাকচারের সময় পার্টসগুলোকে অতিরিক্ত প্রেসারে জয়েন করা হয়, যার ফলে ভবিষ্যতে এতে ক্র্যাক সৃষ্টি হয়। তাছাড়াও এর ডিজাইনের মধ্যে আরো বেশ কিছু প্রবলেম ছিল। তাও স্যাম সলিপর কিন্তু কংগ্রেস পর্যন্ত যেতে পেরেছিলেন। আর একজন হুইসেল ব্লোয়ার জন বার্নেট, তাকে তো মেরেই ফেলা হয়েছিল। 2017 সাল থেকে জন বার্নেট বোয়িং 787 এর ম্যানুফ্যাকচার কোয়ালিটি ম্যানেজারের কাজ করছিলেন, আর তিনিও এর ডিজাইন নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তাকে প্রথমে চাকরি থেকে বের করে দেওয়া হয়, তার উপরে কোর্টে কেস করা হয়। আর যখন তিনি কোর্টে হাজিরা দিতে যান সেই সময় পার্কিং লটে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। আর পরে পুলিশ তদন্তে বলা হয় জন বার্নেট নিজেই নাকি নিজের মাথায় গুলি করেছিলেন। তো বুঝতেই পারছেন বোয়িং কোম্পানির হাত কত বড়। এমন অবস্থায় সাধারণ মানুষের কি হবে? আপনি ভারতের নাগরিক হন, বাংলাদেশের নাগরিক হন বা যে কোনো দেশের নাগরিক হন, আপনাকে ট্রাভেলের জন্য
বা কর্মসংস্থানের জন্য যে কোনো কারণে বিদেশ ভ্রমণ করতে হতেই পারে। সেই অবস্থায় বর্তমানে কমার্শিয়াল এয়ারলাইন্সগুলোর মধ্যে 40% দখল করে আছে এই বোয়িং কোম্পানি। হতেই পারে আপনাকে বোয়িং কোম্পানির বিমানে উঠতে হবে, আর এই বোয়িং কোম্পানি কিন্তু সব থেকে বেশি অ্যাক্সিডেন্ট ঘটে। তাই এই অবস্থায় বোয়িং কোম্পানির উপরে আঙুল তোলাটা অবশ্যই উচিত। এই সমস্ত তথ্য দেখে আপনার কি মনে হচ্ছে, এখন কি সময় হয়েছে বোয়িং কোম্পানির উপরে আঙুল তোলার? তাহলে কমেন্টে লিখুন #বয়কট বোয়িং এবং উই ওয়ান্ট জাস্টিস। এই ঘটনার বিস্তারিত জানতে আমাদের চ্যানেলের সাথে থাকুন। পরবর্তী কোনো একটি ভিডিওতে এর পরবর্তী পর্ব নিয়ে হাজির হব। আপাতত স্ক্রিনে দেখানো এই ভিডিওটিকে এনজয় করুন। ধন্যবাদ।